ছাত্রছাত্রীরা, আজকে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের মোলার ধারণা বা মোল কনসেপ্ট এই যে তোমাদের অংশটি রয়েছে, এই অংশটি আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পিডিএফটা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে জয়েন হয়ে যাও। ওকে, দেখো প্রথমে যেটা আসছি, মোল বলতে কি বোঝায়। দেখো, কোনো পদার্থ সেটা মৌলিকও হতে পারে এবং যৌগিকও হতে পারে। তো যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে সে মৌলিক হোক আর যৌগিক হোক, তাতে যদি অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত, যে 6.022 ইন্টু 10⁻23। উপাদান কণিকা বলতে পরমাণুও হতে পারে বা অণু হতে পারে বা আয়ন হতে পারে। যদি উপস্থিত থাকে তখন তাকে আমরা বলবো 1 মোল। ক্লিয়ার? তাহলে আমরা বলে দিতে পারি যে 1 মোল পরমাণুতে 1 মোল পদার্থে কত সংখ্যক পরমাণু থাকে, তখন আমরা বলে দেব যে অ্যাভোগাড্রোর সংখ্যক। আবার এভাবেও বলতে পারি যে কোনো পদার্থের 1 মোলে অণুর সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রোর সংখ্যক। আবার যদি বলে দেই আমরা আয়নের ক্ষেত্রে, তো 1 মোল আয়নের ক্ষেত্রে তোমার আয়ন সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রোর সংখ্যক। বোঝা গেল? অ্যাভোগাড্রোর সংখ্যা যে কাকে বলে, দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে না, কিন্তু আমাদের জেনে রাখতে হবে, কারণ যেগুলো আমাদের পরীক্ষায় পড়ে, যে সমস্ত প্রশ্নগুলো, সেইগুলোতে কিন্তু এটা কাজে লাগবে, তাই না? তো অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থ, সেটা কঠিনও হতে পারে, তরলও হতে পারে, গ্যাসীয় হতে পারে। ঠিক আছে? তো পদার্থের 1 গ্রাম অণুতে যত সংখ্যক অণু উপস্থিত থাকবে তাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলবো। এবং এই অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে 6.022 ইন্টু 10⁻23। এরপর আসছি মোল সংখ্যা আমরা কাকে বলে বা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ পদার্থের মোল সংখ্যা ওই পদার্থে উপস্থিত যে উপাদান কণিকা, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে, এই সংখ্যা এবং অ্যাভোগাড্রোর সংখ্যার যে অনুপাত, সেটাকে আমরা বলবো মোল সংখ্যা। অর্থাৎ আমরা বলে দিতে পারি যে কোনো পদার্থে উপস্থিত যে উপাদান কণিকা রয়েছে যত সংখ্যক, সেই সংখ্যাটাকে যদি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা মোল সংখ্যা পেয়ে যাব। আমরা যখন অ্যাপ্লিকেশন করব, এইরকম আমরা অনেকটাই ব্যবহার করে থাকবো এই যে মোল সংখ্যা নির্ণয়ের সূত্রটি। এরপর আসছি অ্যাভোগাড্রোর ধ্রুবক কাকে বলে, এর সাথে অ্যাভোগাড্রোর সংখ্যার পার্থক্য কী। দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যাকে যদি মোল দিয়ে আমরা ভাগ করি, তাহলে কিন্তু অ্যাভোগাড্রোর ধ্রুবক পাবো। এবং অ্যাভোগাড্রোর ধ্রুবক হলো যে 6.022 ইন্টু 10⁻23 পার মোল বা মোল ইনভার্স। যেহেতু আমরা মোল দিয়ে ভাগ করছি, তাই না? তাহলে মোলের সাপেক্ষে যদি অ্যাভোগাড্রোর যে তোমার সংখ্যা থাকবে, তাকে আমরা বলবো অ্যাভোগাড্রোর ধ্রুবক। এবং অ্যাভোগাড্রোর ধ্রুবক কিন্তু একটা একক থাকবে, মোল ইনভার্স, এবং এটি সার্বজনীন একটা ধ্রুবক। এরপরে আসছি অ্যাভোগাড্রোর সংখ্যা যে কোনো একক কিন্তু থাকবে না, কিন্তু অ্যাভোগাড্রোর ধ্রুবকের একক ব্যাপারটি থাকবে, এবং সেটা হবে প্রতি মোল বা পার মোল বা মোল ইনভার্স। ঠিক আছে? এরপর কয়েকটা বিষয় আমরা জেনে রাখবো, জাস্ট জেনে রাখা ভালো। অ্যাভোগাড্রোর সংখ্যার মান কে নির্ণয় করেন? এখানে সঠিক উত্তরটি হবে আমেরিকান পদার্থবিদ রবার্ট মিলিকান। ঠিক আছে? অ্যাভোগাড্রোর ধ্রুবকের মান কত হবে? অ্যাভোগাড্রোর ধ্রুবকের মান 6.022 ইন্টু 10⁻23 মোল ইনভার্স। অবশ্যই মোল ইনভার্সটা দিবে, নাহলে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা হয়ে যাবে, সেটা আর অ্যাভোগাড্রোর ধ্রুবক থাকবে না। ক্লিয়ার? তারপরে দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যা মান চাপ উষ্ণতার পরিবর্তিত হয় কি? অ্যাভোগাড্রোর সংখ্যার মান চাপ উষ্ণতা পরিবর্তিত যদি হয়,
বা পরিবর্তন যদি করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এর মানে কোনো পরিবর্তন হয় না, কারণ চাপ এবং উষ্ণতা পদার্থের ভর এবং অনুসংখ্যার কোনো প্রভাব ফেলবে না। ক্লিয়ার? এরপরে দেখো এসআইতে পদার্থের যে পরিমাপের একক কী হবে? এসআইতে পদার্থের পরিমাপের একক হবে মোল। তারপর দেখো 6.022 × 10⁻24 টি অক্সিজেন পরমাণু বলতে কত মোল অক্সিজেন পরমাণুকে বোঝায়? আমরা জানি কি যে 1 মোল পরিমাণ অক্সিজেন পরমাণুতে পরমাণুর সংখ্যা কত হবে? এই পরিমাণ অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে দেওয়া আছে দেখো 6.022 × 10⁻24। তাহলে এত সংখ্যক অক্সিজেন পরমাণু বলতে এখানে আমরা 10 মোল অক্সিজেন পরমাণুকে বোঝাতে পারি, কারণ এদের পার্থক্য যদি আমরা দেখি 10⁻1 পার্থক্য হবে। ঠিক আছে, তাহলে 10⁻1 বলতে 10 মোল। ক্লিয়ার? তারপরে দেখো 1 মিলিমোল কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত হবে? 1 মিলিমোল কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23 × 10⁻³ অর্থাৎ আমরা বলতে পারি এটা এইভাবে যদি ক্যালকুলেট করি 10⁻23 ভাজিত 1000, তাহলে সেইখান থেকে আমরা পেয়ে যাব 6.022 × 10⁻20। ঠিক আছে? তারপরে দেখো 1 মোল অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা কত? এটা কিন্তু খুবই ভালো একটি প্রশ্ন, এটা দেয় পরীক্ষাতে। দেখো 1 মোল পরিমাণ আগে আমরা জেনে নিই যে একটি মাত্র অ্যামোনিয়া অণুতে কটা পরমাণু থাকে মোট? দেখো নাইট্রোজেন থাকবে 1টি, হাইড্রোজেন থাকবে 3টি। তাহলে মোট এখানে কটি দাঁড়াচ্ছে? মোট পরমাণুর সংখ্যা 4টি। এবার 1 মোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে। এবার 1 মোল অ্যামোনিয়া অণুতে অণুর সংখ্যা যদি অ্যাভোগাড্রো সংখ্যক হয় এবং একটি অ্যামোনিয়া অণুতে পরমাণুর সংখ্যা যদি 4টি হয়, তাহলে এখানে মোট অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা 4 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই আমাদের উত্তর হবে, তাই আমরা এটা করেছি। ঠিক আছে? এরপর দেখো 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত হবে? 1 মোল পরিমাণ যে ইলেকট্রনের ক্ষেত্রে মোট চার্জ কিন্তু 1 ফ্যারাডে হবে। 1 ফ্যারাডে। 1 মোল সমান কত ডেসিমোল? 1 মোল সমান হচ্ছে 10 ডেসিমোল। এরপরের যে প্রশ্নটি রয়েছে 1 মোল অক্সিজেন 1 মোল হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কি সমান হবে? যুক্তি দিয়ে বলতে বলেছে। দেখো 1 মোল অক্সিজেন এবং 1 মোল হাইড্রোজেন অণুর সংখ্যা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যকই হবে। এবার এদের পরমাণুর সংখ্যা আমাদের দেখতে হবে। দেখো অক্সিজেন O2, হাইড্রোজেন H2, এরা কিন্তু দ্বিপরমাণু। ঠিক আছে, দ্বিপরমাণু মৌল। তাহলে এখানে অক্সিজেনের ক্ষেত্রে একটি অণুতে 2টি অক্সিজেন পরমাণু থাকে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2টি হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে এখানে পরমাণুর সংখ্যা দুটোর ক্ষেত্রেই সেম হবে এবং সেই পরিমাণটা কত হবে? 2 × অ্যাভোগাড্রোর সংখ্যা। বোঝা গেল? এরপরে আসছি 1 মোল কার্বন ডাইঅক্সাইডে 1 মোল অক্সিজেন পরমাণুর সংখ্যা কি সমান হবে? যুক্তি দিয়ে বলতে বলেছে। তো 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা STPতে অ্যাভোগাড্রোর সংখ্যক। একটি অক্সিজেন অণুতে 2টি পরমাণু বর্তমান থাকে, তাই 1 মোল অক্সিজেনে মোট পরমাণুর সংখ্যা হবে 2 গুণিত অ্যাভোগাড্রোর সংখ্যা। একই রকমভাবে আমরা বলতে পারি একটি অক্সিজেন অণুতে তোমার আচ্ছা এখানে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ একটু মিস্টেক হয়েছে, এটা কার্বন ডাইঅক্সাইড হবে। আবার যে একটি কার্বন ডাইঅক্সাইড অণুতে 3টি পরমাণু বর্তমান,
একটি কার্বন পরমাণু আর 2টি অক্সিজেন পরমাণু। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মোট পরমাণুর সংখ্যা কত হবে? 3 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, তারপরে আসছি ক্লোরিন পারমাণবিক ভর সংখ্যা ভগ্নাংশ হয় কেন, এর কারণটা কি? দেখো, প্রকৃতিতে প্রাপ্ত সব মৌলেরই একাধিক আইসোটোপ মিশ্রিত অবস্থায় থাকে এবং তাদের পার্সেন্টেজ, প্রাপ্তির পার্সেন্টেজ বা প্রাচুর্যের পার্সেন্টেজ অনুযায়ী তাদের একটা মোটামুটি অনুপাত আছে এবং সেই অনুপাতগুলোকে যদি আমরা গড় নিই তাহলে কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আমরা ভগ্নাংশ পেয়ে যাব। এই ভাষাটি এখানে রয়েছে। ঠিক আছে, তো সেটা এইভাবে নির্ণয় করতে হয় যে ক্লোরিনের দুটো আইসোটোপ, এক হচ্ছে 17 এবং ভর সংখ্যা 35, আর একটা হবে 17 ভর সংখ্যা 37। তাহলে এদের প্রাচুর্যতা হচ্ছে 75%, 35টা হচ্ছে 75% এবং 37টা হবে 25%। এবং এদের যদি আমরা গড় নিই তাহলে কিন্তু সেটা 35.5 আসবে, অর্থাৎ ভগ্নাংশ চলে আসবে। বা 100%-এর কতটা আছে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। দেখো, পারমাণবিক ভর আমরা জেনে এসেছি হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। ঠিক আছে, একটি পরমাণু যতটা হচ্ছে হাইড্রোজেনের তুলনায় বেশি হবে, ভর হবে, তাকে তার পারমাণবিক ভর বলে। বা কার্বনের ক্ষেত্রে হচ্ছে একটি পরমাণুর ভর ইন্টু 12 ডিভাইডেড বাই একটি কার্বন পরমাণুর ভর, এইভাবে করতে হয়, তাই না? তাহলে গ্রাম পারমাণবিক ভর কাকে বলবো? পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করে দিই তখন তাকে বলবো গ্রাম পারমাণবিক ভর। যেমন অক্সিজেনের পারমাণবিক যে ভর এখানে কত দেওয়া আছে, অক্সিজেনের পারমাণবিক ভর এখানে 16। তাহলে যে অক্সিজেনের যে গ্রাম পারমাণবিক ভর কত হবে? 1 মিনিট, অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর তখন হয়ে যাবে 16 গ্রাম। গ্রাম পরমাণু বলতে কি বোঝায়? দেখো, যে কোনো মৌলে যদি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে এবং তাকে যদি আমরা গ্রামে প্রকাশিত ভর হিসেবে লিখি তাহলে সেই পরিমাণটাকে বলবো 1 গ্রাম পরমাণু। তাহলে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন বলতে 14 গ্রাম নাইট্রোজেনকে বোঝায়, কারণ নাইট্রোজেনের তোমার 14 গ্রাম, সেটাই হচ্ছে নাইট্রোজেনের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। ঠিক আছে, সেটাই। দেখো, এখানে বারবার অ্যাভোগাড্রো সংখ্যক বলছি মানে তোমাদের মাথায় কিন্তু এই সংখ্যাটি যেন থাকে, বোঝা গেল? বারবার তো এটা বলবো না, অ্যাভোগাড্রো সংখ্যক বলে দিচ্ছি। এরপর আসছি এএমইউ বলতে কি বোঝায়। এএমইউ হচ্ছে একটি একক, ঠিক আছে, পারমাণবিক ভরের একক, যেটাকে অ্যাটমিক মাস ইউনিট বলা হয়। কাকে বলে দেখে নাও। যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করা হয় এবং যার মান একটি কার্বন 12 আইসোটোপের প্রকৃত ভরের 1/12 সমান, তাকে পারমাণবিক ভর একক বা এএমইউ অ্যাটমিক মাস ইউনিট বলে। এক পারমাণবিক ভর একক বা 1 ইউ সমান আমরা কত বলতে পারি? বলতে পারি 1.6605 × 10⁻²4। ক্লিয়ার? তারপর আসছি গ্রাম আণবিক ভর। দেখো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমরা তার আণবিক ভর বের করি, কার্বনের হচ্ছে 12 এবং অক্সিজেনের 16, 16 দুগুণে 32, টোটাল হচ্ছে কত? 44। এই 44কে যদি আমরা গ্রামে প্রকাশিত করি তখন সেটা হয়ে যাবে গ্রাম আণবিক ভর। এরপর হচ্ছে গ্রাম অণু বা গ্রাম মোল কি? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক অণু গ্রামে প্রকাশিত যে ভর, সেই ভরটাকে ওই পদার্থের 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল বলবো। যেমন আমরা অক্সিজেনের ক্ষেত্রে 1 গ্রাম মোল অক্সিজেন বলতে 32 গ্রাম অক্সিজেনকে বুঝি, কারণ 32 গ্রাম অক্সিজেনে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান থাকে। ক্লিয়ার? এরপর আসছি 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলতে কি কি জানা যায় সেইগুলো আমরা জেনে নেব। 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলতে আমরা জানি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কারণ এর গ্রামাণবিক ভর 1 মোল সমান কত হবে? 1 মোল সমান গ্রামাণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের 44।
এবার 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রোর সংখ্যক। আর যদি বলা হয় এসটিপিতে, তাহলে আয়তন হবে 22.4 লিটার। এইগুলো কিন্তু আমরা জানি, 1 মোল কার্বন ডাইঅক্সাইড বা 1 মোল অক্সিজেন বা 1 মোল হাইড্রোজেন, এইগুলো থেকে। ক্লিয়ার? এরপরে যে প্রশ্নটি রয়েছে, নির্দিষ্ট উষ্ণতা চাপে 1 মোল যে পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ, মৌলিক বা যৌগিক, যে আয়তন দখল করে সেই আয়তনকে ওই উষ্ণতা ও চাপ ওই গ্যাসীয় পদার্থের যে মোলার আয়তন বলবো। ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে মোলার আয়তনটা কি সেটা বলতে বলেছিল, জাস্ট এটা কোশ্চেন আকারে হয়ে গেছে, একটু প্রিন্টিং মিস্টেক, ঠিক করে নেবে। যে নির্দিষ্ট উষ্ণতায় চাপ ও 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ, সেটা মৌলিক বা যৌগিক, যে আয়তন দখল করবে তাকে আমরা বলবো ওই উষ্ণতা ও চাপে ওই পদার্থের মোলার আয়তন। মোলার ভরকে পদার্থের ঘনত্ব দিয়ে যদি আমরা ভাগ করি, সেই ক্ষেত্রে মোলার আয়তন আমরা পাই। তাহলে মোলার আয়তন সমান আমরা কি বলতে পারি? মোলার আয়তন সমান হবে মোলার ভর বাই ওই পদার্থের ঘনত্ব। এবং মনে রাখবে, প্রমাণ উষ্ণতা ও চাপে এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হবে 22.4 লিটার। এরপর আসছে সংকেত ভর। দেখো, কোনো আয়নীয় যৌগের ক্ষেত্রে বেশিরভাগ যে সমস্ত আয়নীয় যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ব্রোমাইড, এই সমস্ত যে আয়নীয় যৌগগুলো, সেই আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। সেই সংকেতে উপস্থিত পরমাণুগুলোর পারমাণবিক ভরের সমষ্টিকে ওই যৌগটির সংকেত ভর বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা তো আয়নীয় যৌগ, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি আয়নীয় যৌগ হয়, তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের 23 এবং ক্লোরিনের 35.5, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 58.5। এটা হবে তার সংকেত ভর। এখানে আরও একটি প্রশ্ন বারবার তোমাদের, এমনকি মাধ্যমিকের ক্ষেত্রে এটা বারবার দেয় তোমাদের, ঠিক আছে, রাসায়নিক গণনা অধ্যায় থেকে, যে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। এই উক্তিটি ঠিক নয় কেন? কারণ সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ এবং আয়নীয় যৌগের ক্ষেত্রে অসংখ্য ক্যাটায়ন অ্যানায়ন একজোটে কেলাস আকার অবস্থান করে, তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে পৃথক অণুর কোনো অস্তিত্ব থাকবে না। সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ হয়, বিচ্ছিন্ন সোডিয়াম ক্লোরাইড অণুর অস্তিত্ব থাকে না, সেই কারণে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বলাটা ঠিক হবে না, এর সংকেত ভর বলতে হবে, এবং সংকেত ভরটা হবে 58.5। তারপরে আর একটা প্রশ্ন, খুবই পরিচিত প্রশ্ন, যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর এর পরিবর্তে সংকেত ভর কেন ব্যবহার করব? কারণ এদের অণুর কোনো অস্তিত্ব থাকে না, এরা আয়নগুলো জমাটবদ্ধ অবস্থায় কেলাস রূপে অবস্থান করে, তাই আমরা এইখানে সংকেত ভর লিখব। তাও ব্যাখ্যাটা একবার দেখে নেবে উদাহরণটা। সোডিয়াম ক্লোরাইড যৌগটিকে NaCl সংকেতের সাহায্যে প্রকাশ করা হলেও এই যৌগের একটি অণুর পৃথক কোনো অস্তিত্ব নেই। এই যৌগের ক্লাসে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নগুলি ঘনকের আকারে সংঘবদ্ধ অবস্থায় থাকে। একটি Na প্লাস আয়ন, 6টি ক্লোরিন মাইনাস আয়ন এবং একটি ক্লোরিন মাইনাস আয়ন 6টি সোডিয়াম প্লাস আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। ফলে সোডিয়াম ক্লোরাইডের ক্লাস রূপে থাকে, অণুর অস্তিত্ব কোনো থাকে না, তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর ব্যবহার করব। 1 MeUর মান কত? 1 MeUর মান হচ্ছে তোমার 0.166 × 10⁻⁻23। নিচের কোন গ্যাসটির ক্ষেত্রে এসটিপিতে 22.4 লিটার আয়তন, যা আয়তন ভর 44 গ্রাম হবে? তো এইখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে সঠিক কোনটা বের করতে হবে, তার জন্য আমাদের অবশ্যই ব্যাখ্যাটা জেনে নিতে হবে। যে আমরা জানি যে কোনো গ্যাসের এসটিপিতে 22.4 লিটার আয়তনের ভর হবে ওই গ্যাসের গ্রাম আণবিক ভর, এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখি NH3, তার আণবিক ভর কত হচ্ছে 17, কারণ নাইট্রোজেন 14 এবং হাইড্রোজেন 3টি থাকার জন্য 1 × 3, এদের গ্রাম আণবিক ভর কত হবে 17 গ্রাম। আবার H2S এর ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে এর গ্রাম আণবিক ভর
34, একই রকমভাবে মিথেনের ক্ষেত্রে 16 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44 গ্রাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 22.4 লিটার আয়তন দখল করবে এবং তার ভর হবে 44 গ্রাম। তাহলে এখানে সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এরপরে আসছি পরবর্তী যে প্রশ্ন, যে 106 সংকেত ভর বিশিষ্ট যৌগটি কোনটি? এখানে 4টি রয়েছে, কোনটা হবে? তাহলে এদের আণবিক ভর আমরা নির্ণয় তো করতে পারবো না, কারণ এইখানে দেখো প্রত্যেকটাই তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। তাই আয়নীয় যৌগ হওয়ার জন্য এদের সংকেত ভর নির্ণয় করতে হবে। তাহলে সংকেত ভর আমরা প্রথম ক্ষেত্রে যদি ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে দেখি তাহলে 100 আসছে, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 111 আসছে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 58.5 আসছে, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে 106 আসছে। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 106 এবং সেটা হবে আমাদের সোডিয়াম কার্বনেট। ক্লিয়ার? এরপর গাণিতিক কয়েকটি সমস্যা আমরা দেখে নেব। যেমন অ্যামোনিয়ার একটি অণুর প্রকৃত ভর কত হবে? অ্যামোনিয়ার যদি আমরা আণবিক ভর দেখি, কারণ এটা সমযোজী যৌগ, আণবিক ভর হবে 17 এবং একটি অণুর প্রকৃত ভর কিন্তু 17 ইউ হবে, ইউনিট হবে। এবং 1 ইউ বা ইউনিট AMU সমান কত আমরা জেনেছিলাম যে 1.6605 গুণিত 10⁻²4। তাহলে সেটা দিয়ে গুণ করে দিলে যেটা আসবে সেটা আমাদের উত্তর হবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন ক্ষেত্রে মোল সংখ্যা সবচেয়ে বেশি হবে? তো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ভেঙে ভেঙে করতে হবে, তাই না? তো 1 মোল পরিমাণ জলের গ্রাম আণবিক ভর কত? 18 গ্রাম, কারণ জলের ক্ষেত্রে সংকেত H2O এবং এদের পাবো আমরা 18 গ্রাম আণবিক ভর। এবং 18 গ্রাম জল সমান, এখানে 18 গ্রাম বলেছে না, তাহলে 18 গ্রাম জল সমান 1 মোল জল। আবার 1 মোল অ্যামোনিয়ার ভর আমরা জানি কত? 17, কারণ অ্যামোনিয়ার সংকেত NH3, এর হবে 17 গ্রাম। এবং আমাদের পদার্থ দেওয়া আছে 34 গ্রাম অ্যামোনিয়া, তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল হবে? 2 মোল অ্যামোনিয়া। ঠিক আছে, তারপর আসছি 1 মোল ক্লোরিনের ভর কত? 1 মোল ক্লোরিনের ভর হবে 35.5 গ্রাম। ঠিক আছে, Cl2 35.5 গ্রাম এবং এখানে পদার্থ আছে 71 গ্রাম। তাহলে 71 গ্রাম ক্লোরিন সমান কত মোল? 2 মোল। একই রকমভাবে আমরা যদি দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে 1 মোল হাইড্রোজেন সমান 2 গ্রাম, কারণ H2 এর ক্ষেত্রে হচ্ছে 2 গ্রাম হবে। এবং পদার্থ আমাদের দেওয়া আছে 8 গ্রাম হাইড্রোজেন, তাহলে 8 গ্রাম হাইড্রোজেন সমান কত হবে? 4 মোল হাইড্রোজেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 গ্রাম হাইড্রোজেনের মোল সংখ্যা সবথেকে বেশি, তাই আমাদের এটা সঠিক উত্তর হবে। তারপরে দেখো 28 যে প্রশ্নটি রয়েছে খুবই ইম্পর্টেন্ট, যে 28 গ্রাম নাইট্রোজেন, 32 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম জল, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, কোনটিতে অণুর সংখ্যা বেশি? দেখো এখানে আমাদের অণুর সংখ্যা নির্ণয় করতে হবে, তার আগে মোল সংখ্যাটা আমাদের বের করতে হবে। প্রতি ক্ষেত্রেই কিন্তু এখানে মোল সংখ্যাটা একই আসবে। ঠিক আছে, এখানে যেগুলো দেওয়া আছে, যেমন 28 দেওয়া আছে, এর 28 গ্রাম নাইট্রোজেন সমান কী হবে? 28 বাই তার গ্রাম আণবিক ভর 28, তাই 1 মোল আসছে। অক্সিজেনের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর কত? 32, তাহলে 32 বাই 32 মানে 1 আসছে। হাইড্রোজেনের ক্ষেত্রে, জলের ক্ষেত্রেও একই রকম 18 বাই 18 1 মোল। ঠিক আছে, একই রকমভাবে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রেও 1 মোল। তাহলে দেখতে পাচ্ছি এদের মোল সংখ্যা সমান, তাহলে এদের অণুর সংখ্যাও সমান হবে, তাহলে এদের অণুর সংখ্যাও কিন্তু সমান হবে অ্যাভোগাড্রোর সংখ্যা। এরপর আসছি তোমার 6 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আয়ন মোট ঋণাত্মক আধানের পরিমাণ কত হবে? তো ক্যালসিয়াম কার্বনেটের যে আয়ন, তার সংকেত ভরটা আমরা নির্ণয় করব। 60 গ্রাম এলো, 60 এলো, 1 গ্রাম হবে না, সরি 60। তাহলে 6 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান কত মোল হবে? ঠিক আছে, 1 মোলে যদি 60 হয়, 6 মোলে কত হবে? 0.1 মোল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেটের আয়নে
ঋণাত্মক আধান 2টি ইলেকট্রন আধানের সমান, তাহলে 1 মোল ইলেকট্রনের মোট আধান কত হবে? ও 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব। আমরা এটা জানি যে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে 6 গ্রাম বা 0.1 মোল ক্যালসিয়াম কার্বনেট আয়নের মোট ঋণাত্মক আধান হবে 2 গুণিত 0.1 গুণিত তোমার 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব। সেখান থেকে আমরা পেয়ে যাব 19,300 কুলম্ব। এরপরে যেটা রয়েছে দেখো, 51 গ্রাম অ্যামোনিয়ায় কতগুলি হাইড্রোজেন পরমাণু বর্তমান? এসটিপিতে ওই পরিমাণ অ্যামোনিয়ার আয়তন কত? অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভর নির্ণয় করব আমরা 17 গ্রাম, এবং 51 গ্রাম অ্যামোনিয়ার সমান কত মোল অ্যামোনিয়া? তার গ্রাম আণবিক ভর 17 দিয়ে ভাগ করে দিলে 3 মোল আসছে। তাহলে একটি অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 3টি, তাহলে 51 গ্রাম বা 3 মোল অ্যামোনিয়ায় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হয়ে যাবে 3 গুণিত 3 মোল, তাই 3 গুণ করলাম, গুণিত অ্যাভাগাড্রোর সংখ্যা, সেইখান থেকে যেটা উত্তর হবে সেটা আমাদের একটা হলো। এরপর এসটিপিতে 51 গ্রাম বা 3 মোল অ্যামোনিয়ার আয়তন কত হবে? 1 মোলের আয়তন কত হবে এসটিপিতে? 22.4 লিটার। সেখানে আমরা 3 দিয়ে গুণ করে দিলে যেটা আসবে সেটা আমাদের উত্তর হবে, তাই না? তারপরে দেখো যে প্রশ্নটি রয়েছে, 1 গ্রাম অণু হাইড্রোজেন প্লাস উৎপন্ন করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? তো এদের যদি আমরা H2SO4কে ভাঙি, তাহলে দুটো H+ এবং SO4 2- একটি উৎপন্ন হয়। তাহলে এক অণু H2SO4 থেকে 2টি H+ আয়ন পাওয়া যায়। তাহলে 1 গ্রাম অণু H2SO4 থেকে 2 গ্রাম H+ পাওয়া যায়। তাহলে 1 গ্রাম আয়ন H+ যে পাওয়া যাবে 1 গ্রাম অণু H2SO4 থেকে, তাহলে এখানে 98 ভাজিত 2 করতে হবে, কারণ 1 গ্রাম অণু H2SO4 মানে হচ্ছে 98 গ্রাম, গ্রাম আণবিক ভর যেটা, ঠিক আছে, সেটাকে 2 দিয়ে ভাগ করব, করলে 49 আসবে, সেটা আমাদের উত্তর হবে। ক্লিয়ার? তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং পরবর্তী ভিডিওতে কি টপিকটি তোমরা চাও সেটাও কমেন্ট বক্সে জানাও। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।